আচ্ছা, দেখো, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। এটাই তো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড এটা একটা সমযোজী যৌগ, সিলিকন ডাই অক্সাইডও একটা সমযোজী যৌগ। তো আহ, তো হিসাব অনুযায়ী যেহেতু দুইটাই সমযোজী যৌগ, তো দুইটাই তোমার হচ্ছে গ্যাসীয় প্রকৃতির হওয়ার কথা। নর্মালি দেখা যায় আয়নিক যৌগগুলো হয় কঠিন প্রকৃতির, আর সমযোজী যৌগগুলো হয় তোমার হচ্ছে তরল অথবা গ্যাসীয় প্রকৃতির। ঠিক আছে? তো কার্বন জি ডাই অক্সাইড ভাইয়া। গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। এটার ব্যাখ্যাটা হচ্ছে খুবই সিম্পল, এখানে যেটা লেখা আছে এটাই, যে এই কার্বন ডাই অক্সাইডটাতে তোমার হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত আছে। আর যদি তুমি করো, সংকরায়ন বের করো, তাহলে দেখবা কার্বন ডাই অক্সাইডে হচ্ছে তোমার এখানে এসপি সংকরায়ন থাকে। ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, এইখানে অবশ্য যদিও এসপি সংকরায়ন আমি বলতেছি, এইখানে হচ্ছে কার্বন এবং অক্সিজেন, হ্যাঁ, দুইটারই কিন্তু সংকরায়ন হয়। দুইটার যদিও আলাদা আলাদা সংকরায়ন, বাট এইখানে এইগুলা এত কিছু লাগবে না। তোমার হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড একটা হচ্ছে পলিমার গঠন করতে পারে। ঠিক আছে? পলিমার মানে হচ্ছে একটা বৃহৎ অণু। তো সিলিকন ডাইঅক্সাইডের অণুগুলা একটা সিলিকন ডাইঅক্সাইডের সাথে SiO2 এটার সাথে তোমার হচ্ছে আহ আরেকটা সিলিকন ডাইঅক্সাইড তোমার যুক্ত হইতে পারে। তো এরকম অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড এই যুক্ত যে হয়, এই যুক্ত হওয়ার ফলে সিলিকন ডাইঅক্সাইডের অণুটা হয় একটু বিশাল, একটু বৃহৎ একটা অণু হয়। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর একটা বিষয় একটু এইখানে মনে রাখবা, ক্যাটিনেশন ধর্ম। কি ধর্ম? ক্যাটিনেশন ধর্ম। জি, ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে একটা অণুর সাথে আরেকটা অণু, একটা অণুর সাথে আরেকটা অণু, একটা অণুর সাথে আরেকটা অণু, এরকম অসংখ্য অণু পরস্পর যুক্ত হওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে? যেটা আমরা জি দেখতে ভাইয়া। পাই এই সিলিকন ডাইঅক্সাইডের মধ্যে। দেখা যায় এই সিলিকন ডাইঅক্সাইডের, একটা সিলিকন ডাইঅক্সাইডের যদি বলি, যদি আমি গঠনটা আঁকাই, একটু যদি খেয়াল করে দেখো, অক্সিজেন, সিলিকন, অক্সিজেন। ঠিক আছে? আরেকটা যদি আমি আঁকি, তোমার হচ্ছে অক্সিজেন, সিলিকন, অক্সিজেন। তো এইভাবে যদি আঁকি, দেখা যায় এই অণুটার সাথে পরের অণুটা তোমার হচ্ছে যুক্ত হয়। হ্যাঁ, এই সিলিকনের সাথে এই অক্সিজেন, আবার হচ্ছে এখানে আর একটা সিলিকন, অক্সিজেন, অক্সিজেন। তো এইভাবে অনেকগুলা অণু পরস্পর যুক্ত হইতে পারে, যেইটা এই যে এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? এরকম সিলিকন ডাইঅক্সাইডের অসংখ্য অণু পরস্পর যুক্ত হইতে পারে। আর যখন একটা অণু এরকম অনেকগুলো অণুর সাথে যুক্ত হবে, তখন তার আকারটাও কি হবে, একটু বড় হবে না স্বাভাবিকভাবেই? জি ভাইয়া। আচ্ছা, তো সিলিকন ডাইঅক্সাইডের আকারটা হচ্ছে খুব বড়। ঠিক আছে? তাই এইখানে এই যে বন্ড গুলো আছে, এই বন্ড গুলা ভাঙতেও তোমার প্রচুর পরিমাণে শক্তি দরকার পড়ে। আর যেহেতু এই সিলিকন ডাইঅক্সাইড গুলা একটা আরেকটার সাথে যুক্ত হইতে পারে, এই জন্য এদের মধ্যে তোমার হচ্ছে যে আকর্ষণ শক্তিটা বা ভ্যান ডার ওয়ালস বল যেটাকে বলি, এটা তুলনামূলক একটু হচ্ছে শক্তিশালী থাকে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আর এইটা এই জন্য ভাঙতে একটু শক্তিও বেশি লাগে। আর ঠিক এই কারণে তোমার হচ্ছে সাধারণ তাপমাত্রায় সিলিকন ডাইঅক্সাইডটা একটু কঠিন ক্যালাসাকার পদার্থ। এইখান থেকে একটু খুব সিম্পল জিনিস মনে রাখবা, প্রথম কথা বলে দিবা কি সিলিকনের ক্যাটিনেশন ধর্ম আছে। আর ক্যাটিনেশন ধর্মটা কি? একটা অণুর সাথে আরেকটা অণু যুক্ত হওয়ার যে ধর্ম, এটাকে ক্যাটিনেশন ধর্ম বলে। সো সিলিকন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা বলবা, সিলিকন ডাইঅক্সাইডের পলিমার গঠনে প্রতিটা সিলিকন পরমাণু চারটা অক্সিজেন পরমাণুর সাথে এবং একটি অক্সিজেন পরমাণু দুটি সিলিকন ডাইঅক্সাইড পরমাণুর সাথে যুক্ত হয়ে চতুস্থলকীয় গঠন সৃষ্টি করে। একটু খেয়াল করে দেখো, এইখানে যে সিলিকনটা আছে, এই সিলিকনটা এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, চারটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে না?
দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ এবার ভাইয়া খেয়াল দেখতেছি। করে দেখো এই অক্সিজেনটা যুক্ত হয়েছে দুইটা সিলিকনের সাথে। সো এইটা বলবা যে সিলিকন ডাইঅক্সাইডের পলিমার যখন হয়, প্রথম কথা সিলিকন ডাইঅক্সাইড পলিমার গঠন করতে পারে, আর সেই পলিমারে একটা সিলিকন চারটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে, আর একটা অক্সিজেন দুইটা সিলিকনের সাথে যুক্ত থাকে। এইভাবে সিলিকন ডাইঅক্সাইড একটা বিশাল বৃহদাকার অণু গঠন করে, যেই অণুটাতে সমযোজী বন্ধন থাকে। আর এই সমযোজী বন্ধন থাকার কারণে বলবা সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেলাসাকার পদার্থ। কিন্তু কার্বন ডাইঅক্সাইডে এই ধরনের কোনো ক্যাটিনেশন ধর্ম তৈরি হয় না। কার্বন ডাইঅক্সাইড একটা সিঙ্গেল অণু, যেটাতে শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে, এবং এই জন্য এটা হচ্ছে গ্যাসীয় প্রকৃতির। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এতটুকু বললেই হয়ে যাবে। হ্যাঁ, আশা করি জি বুঝতে ভাইয়া। পারছো। আর এই যে এই পাশে চিত্র দিয়ে এগুলা কি আঁকা, মানে এইভাবে কেন আঁকছে? এটা হচ্ছে ওদের চতুস্তলকীয় গঠনটা দেখাইছে, চতুস্তলকীয় স্ট্রাকচারটা মোটামুটি এইরকম, এটা দেখানোর চেষ্টা করছে। ঠিক আছে, এই যে এইটুকু। এটা দিয়ে কি কোনো কোশ্চেন আসতে পারে ভাইয়া, এই টপিকটা নিয়ে বা এটা দিয়ে? না, এটা থেকে খুব ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে এই যে এটাই, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কেমন প্রকৃতির, গ্যাস প্রকৃতির, সিলিকন ডাইঅক্সাইড কেমন প্রকৃতি, কঠিন পদার্থ। এই জি ভাইয়া। নেক্সট, এই প্রশ্নটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আরেকটু আগে বলছিলাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে sp সংকরায়ন, সরি কার্বন ডাইঅক্সাইড sp সংকরায়ন না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে sp2 সংকরায়ন। ঠিক আছে, এই যে এখানে একটু দেখে নাও, এই কার্বনটাও sp2 সংকরায়ন থাকে, অক্সিজেনটাও sp2 সংকরায়ন থাকে। যেখানে ডাবল বন্ড থাকে সেইখানে হচ্ছে, খেয়াল করে দেখো, আমি বলছিলাম না ডাবল বন্ড থাকলে কি হয়, sp2 হয়। জি ভাইয়া। আচ্ছা, ডাবল বন্ড থাকলে sp2 সংকরায়ন, সো এখানে sp2 সংকরায়ন আছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। সেকেন্ড যে কোশ্চেনটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এইখানে অ্যাডিশনাল আর একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা কি দেখো, এই NH3 এবং PH3 এই দুইটার মধ্যে ক্ষার ধর্ম কার সবচেয়ে বেশি? আমরা তো এটা জানি NH3 এটা ক্ষার ধর্ম আছে, তাই না? জি ভাইয়া। PH3 এটারও ক্ষার ধর্ম আছে। আচ্ছা বলো তো, ক্ষার ধর্ম আছে, আহ, এটা কিভাবে ব্যাখ্যা করতে পারবা, বা ক্ষার ধর্ম কারা, ক্ষার ধর্মী কারা? ওই যে এসি, এক মিনিট। রাইট, অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এটা একটা ই আছে যে উত্তর আর ঠিক আছে, এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে না? রাইট। যেমন খেয়াল করো, NH3 HCl এর সাথে রিঅ্যাকশন করে কি তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, তাই না? সো লবণ তৈরি জি করে। ভাইয়া। সো এটা হচ্ছে একটা বেস বা ক্ষারক, বেস বা ক্ষারক। কিন্তু আমি তোমাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে একটা থিওরি পড়াইছিলাম অ্যাসিড এবং ক্ষার সম্পর্কিত, লুইস মতবাদ, মনে আছে তোমার? হ্যাঁ ভাইয়া, পড়াইছিলেন তো এটা। আচ্ছা, লুইস মতবাদটা কি বলছিলাম মনে আছে, কারা হচ্ছে ক্ষার? যারা হচ্ছে ভাই ওই যে OH মাইনাস আয়ন না, থাকে তারাই তো ওটা হচ্ছে ছিল আর্হেনিয়াস মতবাদ। NH3 তে তো H এইচ প্লাস। নাই। না ভাইয়া, তাহলে কি ছিল? মনে নাই লুইস হয়তো। মতবাদ ছিল যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, ও আচ্ছা, হ্যাঁ। কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, তারা হচ্ছে লুইস ক্ষার, এটা বলছিলাম। এবং এইখান থেকে চেনার উপায় বলছিলাম, যাদের হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন যারা থাকে তারা হচ্ছে লুইস ক্ষার। এক কথায় হচ্ছে ক্ষার, যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে তারা হচ্ছে ক্ষার। ঠিক আছে, জি ভাইয়া। তো যদি খেয়াল করে দেখো H3N বা NH3 যেটাকে বলি, এটাতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। আবার PH3 ফসফোনিয়াম, এটা তো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এও হচ্ছে ক্ষার, এও হচ্ছে ক্ষার। কোনো কনফিউশন আছে? না। নাই। এটা তো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এটা তো এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। বুঝতে পারছো? কিন্তু জি এই ভাইয়া। দুইটার মধ্যে ক্ষার ধর্ম বেশি হচ্ছে অ্যামোনিয়ার। আর এটাকে বলা হয় ফসফোনিয়াম, এটাকে বলা হয় অ্যামোনিয়াম, এটাকে বলা হয় ফসফোনিয়াম, এটাকে বলা হয় অ্যামোনিয়া। অ্যামোনিয়াম বলা হয় NH4 কে, এটাকে বলা হয় অ্যামোনিয়া।
আর এটাকে বলা হয় ফসফিন গ্যাস বলা হয়, ফসফিন গ্যাস, ফসফিন। এটাকে বলা হয় অ্যামোনিয়া আর এটাকে বলা হয় ফসফিন গ্যাস। ওকে, জি ভাইয়া। তো এই দুইটার মধ্যে ক্ষার ধর্ম বেশি কার? অ্যামোনিয়ার। এটার দুইটা কারণ আছে। প্রথম কথা খেয়াল করো, নাইট্রোজেন, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত বলতে পারবা? ভাইয়া 3। 3। আর ফসফরাসের কত? 2.5 না? 2.1। হ্যাঁ, ফসফরাসের হচ্ছে 2.1। তো এই দুইটার মধ্যেও তড়িৎ ঋণাত্মকতা বেশি কার? নাইট্রোজেনের। নাইট্রোজেনের। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের বেশি। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি বলেছিলাম বলতো? ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা তো ওই যে ছিল না, মানে আকারের উপর ডিপেন্ড করে, সেটা বলতেছেন? না, তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা কি? ভাই ইলেকট্রন অপসারণ করার ক্ষমতা। না, ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা। এই জিনিসগুলো একটু ভালো করে পড়া দরকার ছিল। আমি কিন্তু এই জিনিসগুলো আগে পড়াইছি এই জন্য, কারণ আমি জানি যে এই চ্যাপ্টারে কোন কোন জিনিসগুলা লাগে সবসময়। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে হ্যাঁ, ইলেকট্রন এই নিজের জিনিস দিকে টানার সবগুলো ক্ষমতা। তোলা হয় না এই জন্য। হ্যাঁ, ওই যে ইলেকট্রন আসক্তি আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, আর ওই যে একটা লেকচার আছে না, ওই লেকচারটা আমার তুলতে হবে। এখানে সব লেকচার শেষ করছে আপনার তোলা, জাস্ট ওখানে একটা না দুইটা লেকচার বাকি। আচ্ছা, তুলবা তো অবশ্যই। তোলার চেয়ে আরো বড় জিনিস হচ্ছে জিনিসগুলা তুমি বারবার হচ্ছে একটু দেখবা, বুঝছো? দেখলে না একদম মাথার মধ্যে গেঁথে ওই যাবে। তো ভাইয়া তোলা হলে তখন খাতা দেখে পড়া হয় আর কি, আচ্ছা, ঠিক সেটাই আছে। বললাম। সো দেখো, বিষয়টা হচ্ছে অ্যামোনিয়া এবং ফসফিন এই দুইটার মধ্যে কার ক্ষার ধর্ম বেশি? আনসার হচ্ছে অ্যামোনিয়ার বেশি। কারণ কি? কারণ হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা। সো একটু যদি খেয়াল করে দেখো, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে কয়টা? 3টা। সিমিলারলি ফসফরাসেরও কয়টা বন্ধন আছে? 3টা। 3টা। নাইট্রোজেনেও এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, ফসফরাসেও এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, ঠিক আছে? জি ভাইয়া। কিন্তু খেয়াল করো, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাই ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতাও বেশি, তাই না? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, এই নাইট্রোজেন হাইড্রোজেন এই যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো আছে, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন এই যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো আছে, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন জোড় ইলেকট্রন যেগুলো আছে, ফসফরাসেও কি আছে? সিমিলারলি বন্ধন জোড় ইলেকট্রন আছে না? জি ভাইয়া। কিন্তু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাই এই বন্ধন জোড় ইলেকট্রন গুলা এই নাইট্রোজেনের দিকে, নাইট্রোজেন একটু টেনে নেয় বেশি, বুঝতে পারছো? জি ভাইয়া। কারণ কি? ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতাই বেশি। দ্যাটস ওয়াই এইখানে বন্ধন জোড় ইলেকট্রন গুলা, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই বন্ধন জোড় ইলেকট্রন নাইট্রোজেন নিজের দিকে টেনে নেয় বেশি, বুঝতে পারছো? জি ভাইয়া। নিজের দিকে টেনে নেয় বেশি। কে নেয়? ফসফরাসের তুলনায় নাইট্রোজেন বেশি নেয়। কারণ কি? কারণ হচ্ছে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ক্লিয়ার? জি ভাইয়া। এখন খেয়াল করো, এখন আচ্ছা, নিজের দিকে যে টানলো এটাতে অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে আমরা বলছি কি, লুইস ক্ষার। লুইস ক্ষার কারা? যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে, এক কথায় হচ্ছে যারা ইলেকট্রন দান করতে পারে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করে দেখো, নাইট্রোজেনের যেহেতু এই যে ইলেকট্রন গুলা নিজের দিকে টেনে নেয়, যেহেতু এই বন্ধন জোড় ইলেকট্রন গুলা নিজের দিকে টেনে নেয়, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এইখানে কি ইলেকট্রনও কি বেশি আছে না? জি ভাইয়া। আচ্ছা, সো ইলেকট্রন বেশি থাকলে সে ইলেকট্রন দানও করতে পারে দ্রুত। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এটাই কারণ। তাহলে আমি আরেকটু সাম আপ করে দিচ্ছি। এইখান থেকে এটা মাথায় রাখবা যে ইলেকট্রন দ্রুত যে দিতে পারবে, দ্রুত যে দিতে পারবে সে বেশি
ক্ষার ধর্ম প্রদর্শন করবে, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে যেহেতু নাইট্রোজেনের তড়িৎ বেশি, তাই এই যে নাইট্রোজেন হাইড্রোজেনের যে বন্ধন জোড় ইলেকট্রন গুলো আছে, এই বন্ধন জোড় ইলেকট্রন গুলো নাইট্রোজেনের দিকে আসে, কারণ নাইট্রোজেন নিজের দিকে টেনে নেয়। আর নিজের দিকে যেহেতু টেনে নেয়, তাই এটা ইলেকট্রন প্রদানের ক্ষমতাও এর বেড়ে যায়। বুঝতে পারলাম? লিখতে পারবা না এইভাবে? জি ভাইয়া। তো এই যে এটাই হচ্ছে কারণ, প্রথম কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ, এইখান থেকে আরেকটা জিনিস ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে নাইট্রোজেনের আকার ফসফরাসের আকারের তুলনায় বড় নাকি ছোট বলতো? আকার কার বড়? আকার ভাই এক মিনিট, উপর থেকে নিচে কাউন্ট হইলে আকার হচ্ছে, পারে। ভাই উপর থেকে নিচে কাউন্ট হবে না? জি, উপর থেকে নিচে, কারণ নাইট্রোজেন হচ্ছে 7, ফসফরাস হচ্ছে তাহলে 15। ফসফরাসের বেশি। রাইট। ফসফরাসের আকার বড়, নাইট্রোজেন আকার হচ্ছে ছোট। ছোট। নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণেও, ঠিক আছে, নাইট্রোজেন আকার ছোট হওয়ার কারণেও ইলেকট্রন মেঘ যেগুলো আছে বা ইলেকট্রন যেগুলো আছে, এগুলা নাইট্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। ঠিক আছে? জি এটা ভাইয়া। খুব সিম্পল জিনিস না, যে এই জায়গায় ছোট, তাহলে ইলেকট্রনের ঘনত্ব কি বেশি হবে না? জি ভাইয়া। ঘনত্ব বেশি, সো এটা মাথায় রাখবা যে ইলেকট্রনের ঘনত্ব যার বেশি, তাহলে ইলেকট্রন দেওয়ার ক্ষমতাও তার বেশি। জি ভাইয়া। তাহলে দুইটা কথা কি বললাম, যে ভালো করে শোনো, অ্যামোনিয়া এবং ফসফিন এই দুইটার মধ্যে অ্যামোনিয়ার ক্ষার ধর্ম বেশি। ক্ষার ধর্ম বেশি কারণ কি, যে ইলেকট্রন দ্রুত দিতে পারবে তার ক্ষার ধর্ম বেশি। নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় এর ইলেকট্রন ঘনত্ব বেশি। আবার নাইট্রোজেনের তড়িৎ ফসফরাসের তুলনায় বেশি। তাই এইগুলা নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনজোড় ইলেকট্রন আছে, সেগুলাও সে নিজের দিকে টেনে নেয় বা টেনে নেওয়ার ক্ষমতাও বেশি। যেহেতু টেনে নেওয়ার ক্ষমতাও বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, এই জন্য নাইট্রোজেন ইলেকট্রন দান করে বা প্রদান করার ক্ষমতাও বেশি, তাই এর ক্ষার ধর্ম বেশি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, কোনো কনফিউশন আছে? না ভাইয়া। নাই। ভেরি গুড। নেক্সট, এটা আরো মজার একটা কোশ্চেন, খুব ভালো কিছু কোশ্চেন নিয়ে আসছো। সেটা হচ্ছে কি, OF2 OF2 গঠন হলেও OF4 বা OF6 গঠিত হয় না কেন, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বলছে কি, আরেকটা কোশ্চেন হচ্ছে যে SF2 গঠন হয়, SF4 গঠন হয়, SF6 ও গঠন হয়। তো প্রশ্ন এইভাবে আসতে পারে যে OF4 গঠিত হয় না কিন্তু SF4 গঠিত হয়। OF4 গঠিত হয় না কিন্তু SF4 গঠিত হয়। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল করো, অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত? 8। ইলেকট্রন বিন্যাস করো তো, 1s2 2s2 2p6, তাই না? নাকি? জি ভাইয়া। এই ভাইয়া 2p4। বেশি হয়ে গেছে তো। হ্যাঁ, 2p4। আর সালফার ইলেকট্রন বিন্যাস বলো তো, 16। ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 1s2 2s2 2p6 2p6 3s2 3s2 3p4। 3p6, না 6 6 12, হ্যাঁ 4। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, যদি এই অক্সিজেনের 2p4 এর পরেও আরো ইলেকট্রন যদি থাকতো, তাহলে সেগুলো যাইতো কই? বুঝলাম না কোশ্চেনটা। 1s2 2s2 2p6 মনে করো, তারপরে কি আসতো? কোন অরবিটালটা আসতো 2p এর পরে? 4s। হ্যাঁ, 2p এর পর ও সরি সরি, 2p পর 3s 3s। আসতো। 3s 3s এর পরে কি? 3p, তারপর 3d, 3d। ভেরি কিন্তু গুড। 4s আগে আসবে। আচ্ছা, 4s ও আসবে, হ্যাঁ 4s তারপর 3d। আচ্ছা, আর সালফারের ক্ষেত্রে কি আছে একটু খেয়াল করে দেখো তো, সালফার 3s 3p, 3p এর পরে কি আসতো? 3d। 3d। আচ্ছা, তারপরে 4s আসতো। যাই হোক, এখন এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে প্রথমে আগে দেখাই SF4টা কেন গঠন হয়।
বা SF4টা কিভাবে গঠিত হয়েছে। তার আগে একটু আমাকে বলতে পারবা যে SF4 এ কি ধরনের সংকরণ আছে, বের করো তো। x ইকুয়ালস টু হাফ v প্লাস m মাইনাস c প্লাস a, এই ফর্মুলা দিয়ে বলো তো। ভাই আমার তো যোজনীতে প্রবলেম হচ্ছে, মানে কার কত যোজনী এটা বের করা। কেন প্রবলেম হচ্ছে? সালফার ইলেকট্রন বিন্যাস করো তো। আর যোজনী কেন না না লাগবে ভাই এখানে? সবগুলো, কারণ কেন্দ্রীয় পরমাণুটা বের করতে হবে না। আচ্ছা, ফ্লোরিনের যোজনী কত বলো তো। 1। ফ্লোরিনের যোজনী সারা জীবনই 1, রাইট? জি ভাইয়া। তাহলে ফ্লোরিনের সাথে কি আছে? সালফার। তারপর তাহলে সালফারের যোজনী কত হবে এখানে বলো? কয়টা ফ্লোরিন যুক্ত হয়েছে বলো তো, সালফারের সাথে কয়টা ফ্লোরিন যুক্ত হয়েছে? 4টা। তাহলে এখানে সালফারের যোজনী কত? 4। 4। তাহলে দেখো তো সেন্টারে কি আছে? সালফার আছে। রাইট, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, সো সংকরণ বের করলে সালফারই ব্যবহার করতে হবে, বের করতে হবে। ভাই এখানে 4 হবে না অ্যান্সার? জি, অ্যান্সার 4 হবে না? দেখি হাফ ভি, ভি কি ছিল? কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা বা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা। হ্যাঁ সালফার, তো এটা তো 4। সালফার কেন? ইলেকট্রন বিন্যাস করো, 2 8 6, 6 হবে না? হ্যাঁ এখানে যোজনীটা দিব না। আচ্ছা যোজনী আচ্ছা না, যোজ্যতা স্তর দিব। যোজ্যতা যোজ্যতা স্তর। দিব হ্যাঁ। হ্যাঁ, তুমি দেখো আমি তোমাকে সহজ ভাবে বলি তো, সহজ ভাবে মনে রাখার চেষ্টা করবা, তুমি জাস্ট গ্রুপ সংখ্যাটা মনে রাখবা। সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা, যেমন সালফারের গ্রুপ সংখ্যা হচ্ছে 6, সো এখানে হবে 6 প্লাস 4। এম কি ছিল? হ্যাঁ ফ্লোরিনের এক যোজি। রাইট, 4। 1 ক্যাটায়ন হবে, আয়ন নাই, 4 হবে হ্যাঁ। সো এখানে হবে 5। 5 হলে কি 5 ধরনের সংকরণ হয়? sp3d। sp3d, ভেরি গুড। তার মানে SF4 এ sp3d সংকরণ আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো এখানে বেসিক্যালি কি হয়। এই সালফারটা যখন এক্সাইটেড হয় তখন এই, আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি একটু খেয়াল করে দেখো, যে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তো ইলেকট্রন বিন্যাস যদি করো 3p, এখানে কয়টা আছে? 3p4 না? 3p4 মানে কি? হ্যাঁ x এ কয়টা যাবে? 2টা যাবে। না একটা একটা, 1 2 3 4 2টা যাবে, ঠিক আছে। 2টা যাবে, এইখানে একটা এইখানে একটা, তাই না? জি ভাইয়া। যখন এটা এক্সাইটেড হয় তখন এই যে 3px এইখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে, এইখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে 3d তে যায়, বুঝছো? জি ভাইয়া। যাওয়ার পরে এইখানে যেটা হয়, এই যে 3s আছে এইখান থেকে একটা s, এইখান থেকে 3টা p মিলে sp3, আর এইখান থেকে একটা d মিলে sp3d সংকরায়ন হয়, বুঝছো? জি ভাইয়া। সংকরায়ন হওয়ার পরে তাহলে কয়টা সংকরায়ন হওয়ার পর কয়টা অরবিটাল তৈরি হবে? 5টা। 5টা, ভেরি গুড। 5টা সংকর অরবিটাল তৈরি হবে, 5টি সংকর অরবিটাল তৈরি হবে। আমি যদি একটু আঁকায় দেখাই তোমাকে, এই যে 5টা যে সংকর অরবিটাল তৈরি হলো, যার, খেয়াল করো, 1 2 3 4, এই 4টাতে থাকে একটা করে ইলেকট্রন, বুঝতে পারছো? জি ভাইয়া। আর এই যে 3s থাকলো এইটাতে থাকে 2টা ইলেকট্রন, বুঝতে পারছো? জি ভাইয়া। বাকি এই যে এইদিকে একটা তোমার হচ্ছে অক্সিজেন যুক্ত হয়, সরি ফ্লোরিন যুক্ত হয়, সরি ফ্লোরিন যুক্ত হয়, এইখানে একটা ফ্লোরিন যুক্ত হয়, এইখানে একটা ফ্লোরিন যুক্ত হয়, এইখানে একটা ফ্লোরিন যুক্ত হয়। বাট ভাইয়া লাস্টে তো 3 জায়গায় একটা করে ইলেকট্রন আছে, আপনি 4 জায়গায় কিভাবে একটা করে ইলেকট্রন দিলেন? 3 জায়গা না, এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, 3px 3py 3pz এ একটা একটা করে, আর 3d তে একটা। তো মোট 4টা হইলো। হ্যাঁ, 4টা অরবিটাল, 4টা অরবিটাল হলো না?
হুম। আচ্ছা, 4টা অরবিটালে আমি একটা একটা করে দিছি। আর এই দেখো তো 3s এ কি 2টা ইলেকট্রন আছে না? জি আসছে। ভাইয়া। আর এই যে 2টা, এটা কিন্তু বোঝাচ্ছি। 3s এর একটা তো 3D তে চলেই গেল। 3s এ যায় নাই, 3s এ যায় নাই, 3px থেকে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এইভাবে SF4 গঠন হইলো। বুঝতে পারছো কি না কনফিউশন আছে? না, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে SF4 গঠিত হইতে পারে। তাহলে এটা গঠিত হইতে পারে কিভাবে, এটা বোঝা গেছে। জি ভাইয়া। কিন্তু খেয়াল করে দেখো, OF4 গঠিত হইতে পারে না। কেন হইতে পারে না খেয়াল করো, যে এইখান থেকে এই যে অক্সিজেনের বেলায় যখন এটা এক্সাইটেড হয়, তখন এই যে এইখানে কিন্তু কোনো 3D অরবিটাল নাই। আছে? খেয়াল করে দেখো তো, আছে? নাই। কারণ 2p-র পরে অরবিটালটা হচ্ছে আছে তো। 3s। তার না, 2p-র পরে অরবিটালটা হচ্ছে 3s, তারপরে অরবিটালটা হচ্ছে 3p, তারপর হচ্ছে 3d। তাহলে খেয়াল করে দেখো, আর 2p থেকে তো 3d তে ইলেকট্রন যাবে না। 2p থেকে কোথায় যাবে জি বলো তো? ভাইয়া। 3s এ যাবে। আর 3s ইয়েস। ফিল আপ হইলেও সর্বোচ্চ 3p তে যাইতে পারে, তাই না? তাহলে অক্সিজেনের জি বেলায় ভাইয়া। কি নাই? 3d অরবিটাল নাই। কিন্তু সালফারের ক্ষেত্রে কি আছে? 3d অরবিটাল আছে। এই জন্য সালফার সংকরণ করে তোমার হচ্ছে এই যে যৌগটা আছে SF4, এটা গঠন করতে পারে। কিন্তু অক্সিজেনে 3d অরবিটাল না থাকে, এটা OF4 গঠন করতে পারে না। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওকে। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, OF6 গঠন করতে পারে না, কিন্তু SF6 গঠন করতে পারে। SF6 গঠিত হইতে পারে। এটার কারণও সেম কারণ, একই কারণ। অক্সিজেনের 3d অরবিটাল থাকে না, দ্যাটস ওয়াই কি হইতে পারে না, এটার সংকরণ হয় না, ফলে OF6 গঠন হইতে পারে না। কিন্তু সালফারের ক্ষেত্রে কি আছে? 3d অরবিটাল আছে। সো খেয়াল করো, যদি এইটা এই যে SF6 এ কি ধরনের সংকরণ আছে বলতে পারবা? হ্যাঁ, কোনটায়? এস এ। SF6, এই যে এটা যদি SF6 হতো। কয়টা অরবিটাল? 8টা না 7টা, সরি। খেয়াল করো, আগে বলো তো SF6 এ কি ধরনের সংকরণ আছে? sp3d2। ভেরি গুড। কারণ হচ্ছে এখানে কি হইতো, এখানে হতো 6, রাইট? সো আলটিমেটলি এখানে জি 6 ভাইয়া। আসতো, sp3d2 হইতো। তার মানে কি, d তে কি 2টা ইলেকট্রন না? জি ভাইয়া। এটা কিভাবে হয় আমি একটু বলি। যখন হচ্ছে sp3d2 হয়, তখন এখানে যখন এক্সাইটেড হয়, তখন px থেকে তো একটা ইলেকট্রন লাফ দিয়ে তো 3d তে যায়, 3dx এ যায়, 3dxy এ যায়। এরপরে s থেকে ওই যে 3s যেটা আছে, 3s থেকেও একটা ইলেকট্রন লাফ দিয়ে তারপরে 3dyz এ চলে যায়। বুঝতে পারছো? জি ভাইয়া। পরবর্তীতে এই যে এখান থেকে একটা এস, এখান থেকে 3টা পি, sp3, আর এখান থেকে 2টা ডি, মিলে sp3d2 সংকরণ হয়, এবং এইখানে 6টা সংকর অরবিটাল তৈরি হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। পরবর্তীতে এই যে এই 6টা সংকর অরবিটালে 6টা ফ্লোরিন যুক্ত হয় এবং SF6 গঠিত হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। এই, সো এটাই হচ্ছে উত্তর, যে OF2 গঠিত হলেও OF4 এবং OF6 গঠিত হয় না, কারণ হচ্ছে অক্সিজেনে 3d অরবিটাল বা 2d অরবিটাল থাকে না। ঠিক আছে? কারণ 2d অরবিটাল তো নাই। বুঝাইতে পারলাম? ডি অরবিটাল প্রয়োজন। OF4 বা OF6 গঠিত হওয়ার জন্য 2d অরবিটাল প্রয়োজন, কিন্তু 2d অরবিটাল বাস্তবে সম্ভব না। দ্যাটস ওয়াই OF4 বা OF6 গঠন করতে পারে না। ক্লিয়ার? জি ভাইয়া। কিন্তু সালফারের ক্ষেত্রে 3d অরবিটাল থাকে, এটার জন্য সংকরায়ন হয়ে sp3d এবং sp3d2 সংকরায়ন হইতে পারে, ফলে SF4 বা SF6 গঠন করতে পারে। বুঝাইতে পারলাম? বুঝছো? জি ভাইয়া। ওকে, নেক্সট। নেক্সট, এটা খুবই সিম্পল একটা জিনিস, আমি এটা গতদিন তোমাকে পড়ানো ধরেছিলাম। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলের অক্সাইডের অম্ল ক্ষারক ধর্ম। দ্বিতীয় পর্যায়ে কি কি মৌল আছে বলতে পারবা? না ভাইয়া। দ্বিতীয় পর্যায়ে? দ্বিতীয় পর্যায়ে, হ্যাঁ, বই থেকে হ্যাঁ, দেখে একটু বলো হিলিয়াম তো। আছে, সোডিয়াম আছে। না, সোডিয়াম নাই, সরি, ম্যাগনেসিয়াম আছে। দ্বিতীয় পর্যায়ে ম্যাগনেসিয়াম আছে? পর্যায়ে তৃতীয় পর্যায়ে বরং 2।
একটু দেখো 1 তো। 2 পর্যায়ে ওই পর্যায়ে দেখেন সোডিয়াম আছে, সোডিয়াম তাই না? না, তুমি তৃতীয় পর্যায়ে বলতেছো, একটু দ্বিতীয় পর্যায়ে বলো তো। মানে উপরের পর্যায়ে, তাহলে তো হিলিয়াম। ভাই বই দেখতে হবে। হ্যাঁ, বই দেখেই বলো। লিথিয়াম আর বেরিলিয়াম। বোরন, কার্বন এগুলো আছে। আচ্ছা, এই যে খেয়াল করো এই পাশে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায়ে, এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম। প্রিডিক্টেবলি 7টা পর্যায়ে আছে। ওকে, জি ভাইয়া। তো এই দ্বিতীয় পর্যায়ে মৌলগুলো কি? লিথিয়াম আর বেরিলিয়াম। লিথিয়াম, বেরিলিয়াম। তো এইগুলো হচ্ছে মেটাল, এগুলো হচ্ছে মেটাল বা ধাতু। আর এই যে বোরন থেকে শুরু করে একদম পর্যন্ত, ফ্লোরিন পর্যন্ত, এগুলো সবগুলো হচ্ছে নন মেটাল বা অধাতু। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এদের যে অক্সাইড গুলো আছে, অর্থাৎ লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড বা বেরিলিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড, এই ধাতুগুলোর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। কেমন? জি ভাইয়া। আচ্ছা, আর এই অধাতুর অক্সাইড যেগুলো আছে, যেমন বোরনের জন্য যেটা আছে B2O3, বোরন ট্রাইঅক্সাইড বা বোরন অক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এরপরে হচ্ছে তোমার আহ OF2 এর কথাও যদি বলি, এগুলার কথাই যদি বলি এক কথায়, এই দ্বিতীয় পর্যায়ে যে অক্সাইড গুলো আছে, তাহলে কি কি বললাম? লিথিয়াম অক্সাইড, বেরিলিয়াম অক্সাইড। তাহলে এইগুলা হচ্ছে কি? ক্ষারধর্মী। কেমন? জি ভাইয়া। ক্ষারধর্মী, এটা মনে রাখবা, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। আর এই যে এগুলো আছে অধাতুর অক্সাইড, এগুলো হচ্ছে অম্লধর্মী। কি ধর্মী? অম্লধর্মী। জি, এইখান থেকে এটাই মাথায় রাখতে হবে যে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। ওকে। জি ভাইয়া। আচ্ছা, আর এইগুলার সাথে সাথে একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। হ্যাঁ, এইখানে যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে নিচেই, এই যে দেখো, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড এটা কি? অধাতুর অক্সাইড না? জি ভাইয়া। এটা হচ্ছে অম্লধর্মী। এখন কথা হচ্ছে, অম্লধর্মী মানে কি? অম্লধর্মী মানে হচ্ছে কোন একটা ধাতুর অক্সাইডকে আমি তখনই অম্লধর্মী বলবো যখন এটা পানির সাথে রিঅ্যাকশন করে একটা অম্ল তৈরি করবে বা অ্যাসিড তৈরি করবে। যখন কোনো অধাতুর অক্সাইড কোনো পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে, তখন তাকে অম্লধর্মী পদার্থ বলা হয়। ঠিক আছে? জি ভাইয়া। যেমন খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড যখন পানির সাথে রিঅ্যাকশন করে, তখন এই যে H2CO3 এই কার্বনিক অ্যাসিডটা তৈরি করে, এই জন্য এটাকে অম্লধর্মী পদার্থ বলা হয়। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। তারপরে যেমন নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এটা পানির সাথে রিঅ্যাকশন করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, নাইট্রিক অ্যাসিড। সো এটাও অম্লধর্মী। বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা, আর এইখান থেকে তৃতীয় পর্যায়ের মৌলগুলার যে অক্সাইড আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই তোমার পড়তে হবে। তৃতীয় পর্যায়ের মৌলগুলা, তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের ধর্মগুলা, এটা লাগবে। ভাই আমি তো ফুল পেজ দেই নাই, মানে পরে লাগবে না, যা যা তোমার কাছে আছে, স্যামপ্ল টপিক আমি নেই। দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি। এই যে খেয়াল করো, আমার কাছে আছে। এটা কি তোমার দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে স্ক্রিনের? এইখানে কি লেখা আছে? তৃতীয় পর্যায়ে মৌলসমূহের অক্সাইডের প্রকৃতি। ভেরি গুড। তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলা কি কি খেয়াল করো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এদের অক্সাইড গুলো হচ্ছে সোডিয়াম অক্সাইড। যেমন প্রথমটা হচ্ছে কি? সোডিয়াম অক্সাইড, Na2O। এরপরেরটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, এরপর হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, এরপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইডও হয়। আর ক্লোরিনেরটা হচ্ছে Cl2O7, ক্লোরিন হ্যাপ্টক্সাইড। Cl2O7 এর নাম কি? ক্লোরিন হ্যাপ্টাক্সাইড। রাইট। আর ফসফরাস পেন্টঅক্সাইড আবার P2O3 ও হয়।
ফসফরাস ট্রাইঅক্সাইডও হয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এইখান থেকে যে সোডিয়াম অক্সাইড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এই দুইটা হচ্ছে ক্ষারধর্মী, কারণ এগুলা ধাতু। ধাতুর অক্সাইড কি ধর্মী বলছি? ক্ষারধর্মী। সো সোডিয়াম অক্সাইড ধর্মী। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলো হচ্ছে ক্ষারধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী পদার্থ, খুবই 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 ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন? উভধর্মী। উভধর্মী। আর সিলিকন ডাইঅক্সাইড থেকে শুরু করে ক্লোরিন হাইড্রোক্সাইড পর্যন্ত এগুলো হচ্ছে অম্লধর্মী। অ্যাম্বুলেন্স চালক হয়ে গেছে।